ছাত্রছাত্রীরা, চলে এলাম নতুন আরো একটা ক্লাস নিয়ে। আমি তোমাদের এসপি ম্যাম। আজকের এই ক্লাসটা কিন্তু আমার সমস্ত নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের জন্য। আমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাসটা। ক্লাসটা খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের কাছে, তার কারণ আজকের ক্লাসের বিষয়বস্তু তো তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো। আর এই যে বিষয়বস্তুটা নিয়ে এখনকার ক্লাসটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা প্রায় সময় তোমাদের পরীক্ষায় আসে। তাই ক্লাসটাকে মন দিয়ে দেখতে থাকো আর সম্পূর্ণটা বুঝে নেওয়ার চেষ্টা করো, যাতে এই ক্লাসটা করার পরে তোমাদেরকে আলাদা করে আর কিছু না পড়তে হয়, খুব সহজে যাতে বুঝতে পারো। তার জন্য খুব সহজ সরল ভাষায় আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি, এবং ঠিক কি উপায়ে তোমরা সেটা করলে একেবারে পুরোপুরি মার্কসটা পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারবে, সেটাও বলতে চলেছি। দেখতে থাকো। আজকের ক্লাসের বিষয়বস্তু তো তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। হ্যাঁ, মহীভাবক আলোড়ন আর গিরিজনী আলোড়নের পার্থক্যটাই হচ্ছে আজকের ক্লাসের বিষয়বস্তু। এই পার্থক্যটা কিন্তু প্রায় সময় পরীক্ষায় আসে, আর এই পার্থক্যটা যদি পরীক্ষায় আসে তাহলে ঠিক কি ভাবে লিখলে তুমি পুরো মার্কসটা পেতে পারবে, পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারবে পুরো নম্বরটা, সেই পদ্ধতিটাই কিন্তু এখন তোমাদের দেখিয়ে দেবো। কোন কোন পয়েন্টের ভিত্তিতে তুমি পার্থক্যটা নিরূপণ করবে সেটাও দেখিয়ে দেবো, আর কিভাবে লিখলে পুরো মার্কসটা পাওয়া সহজ এবং মনে রাখাটাও খুব সহজ সেটাও দেখিয়ে দেবো। চলো তাহলে আর দেরি না করে আমরা ক্লাসের মধ্যে প্রবেশ করে যাই। তোমাদেরকে প্রথমেই যেটা বলবো যে এই পার্থক্যটা যখন তোমরা পরীক্ষার খাতায় লিখবে, তখন এই পদ্ধতিতে 3টে কলাম করে নেবে। তোমার যেই পার্থক্যই আসুক না কেন, সেই পার্থক্যটা লেখার জন্য এইভাবে 3টে কলাম করে নেবে। এখানে আমাদের এসেছে মহীভাবক এবং গিরিজনী আলোড়নের পার্থক্য, সেই কারণে আমরা লিখেছি দেখো, একটা পার্থক্যের বিষয়, একটা মহীভাবক আলোড়ন আর একটা গিরিজনী আলোড়ন। তো তোমার যদি অন্য কোনো পার্থক্য আসে পরীক্ষায়, সেক্ষেত্রেও কিন্তু এইভাবেই ছকটা বানিয়ে নেবে। পার্থক্যের বিষয়ের ঘরটা একই থাকছে, তারপর তোমাকে কোন কোন বিষয়ের উপর পার্থক্য করতে বলা হয়েছে সেই কলামগুলো পাশে থাকবে। তাহলে চলো আমরা দেখে নিই মহীভাবক আলোড়ন আর গিরিজনী আলোড়নের ক্ষেত্রে তোমরা কোন কোন বিষয়গুলো রাখবে এবং সেই অনুযায়ী পার্থক্যটা কেমন হবে। দেখো, প্রথমেই আমরা পার্থক্যের বিষয় হিসেবে করব সংজ্ঞা। এইখানে এই সংজ্ঞার ক্ষেত্রে মহীভাবক আলোড়নের আমরা কাকে বলে এটা দিয়ে দেব। ভূপৃষ্ঠে উল্লম্বভাবে ক্রিয়াশীল ভূগাঠনিক আলোড়নকেই বলা হয় মহীভাবক আলোড়ন। এটা আমরা মহীভাবকের ক্ষেত্রে লিখলাম। এবার গিরিজনীর ক্ষেত্রে আমরা লিখব ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে ক্রিয়াশীল ভূগাঠনিক আলোড়নকেই বলা হয় গিরিজনী আলোড়ন। এই হলো গিয়ে আমাদের সংজ্ঞাগত পার্থক্য বা কাকে বলে। এখানে দেখো, আমি মহীভাবক আলোড়ন এটাকে আন্ডারলাইন করেছি, আর গিরিজনী আলোড়ন এটাকেও আন্ডারলাইন করেছি হাইলাইট করে দেওয়ার জন্য। তাহলে এই হয়ে গেল আমাদের প্রথম পার্থক্য। এবার দেখে নাও দ্বিতীয় পার্থক্য। আমরা দ্বিতীয় পার্থক্যের ক্ষেত্রে লিখবো দেখো অর্থ। এই যে মহীভাবক আলোড়ন, এটা কোথা থেকে এলো সেটাই আমরা লিখবো। দেখো, গ্রিক শব্দ এপিরস, যার অর্থ হচ্ছে মহাদেশ, আর জেনেসিস, যার অর্থ হচ্ছে উৎপত্তি। এই এপিরস আর জেনেসিস এই দুটো শব্দ থেকে এসেছে এপিওরেজেনিক, যার অর্থ হচ্ছে মহাদেশের উৎপত্তি বা গঠন। আর গিরিজনী এই শব্দটা এসেছে দেখো গ্রিক শব্দ ওরস, যার অর্থ পর্বত, এবং জেনেসিস, যার অর্থ হচ্ছে উৎপত্তি। এই দুটো শব্দ মানে ওরস আর জেনেসিস, এই দুটো শব্দ থেকে এসেছে ওরোজেনিক। তোমরা জানো গিরিজনী আলোড়নকে বলা হয় ওরোজেনিক মুভমেন্ট। তাহলে এই যে ওরস আর জেনেসিস থেকে যে ওরোজেনিক কথাটা এলো, তার অর্থ হচ্ছে পর্বতের গঠন বা উৎপত্তি। এর পরের পার্থক্যের বিষয়ে আমরা লিখব প্রকৃতি। মহীভাবক আলোড়ন দেখো, এটা কি হয়, লম্বালম্বি উল্লম্বভাবে কাজ করে থাকে, সেই জন্য আমরা পার্থক্যের বিষয়ে লিখেছি দেখো উল্লম্বভাবে ক্রিয়াশীল। আর গিরিজনী আলোড়নের ক্ষেত্রে লিখব অনুভূমিকভাবে ক্রিয়াশীল। এই হয়ে গেল আমাদের 3 নম্বর পার্থক্য, অর্থাৎ মহীভাবক আলোড়নটা উল্লম্বভাবে কাজ করে থাকে আর অনুভূমিকভাবে কাজ করে থাকে গিরিজনী আলোড়নটা। এরপরে আমরা 4 নম্বর পার্থক্য লিখব প্রভাবিত অঞ্চল, মানে কোন কোন
এলাকায় এই আলোড়নের প্রভাব লক্ষ্য করা যায়। সেখানে প্রভাবিত অঞ্চল আমরা মহীভাবক আলোড়নের ক্ষেত্রে লিখব মহাদেশ জুড়ে সংঘটিত হয়। এই যে মহীভাবক আলোড়ন এটা মহাদেশে সংঘটিত হয়, তাই লিখেছি মহাদেশ জুড়ে সংঘটিত হয়। মূলত সমুদ্র গর্ভে সংঘটিত হয়, গিরিজনী আলোড়নটা মূলত সমুদ্র গর্ভে সংঘটিত হয়। চলো পরের পার্থক্যের বিষয়টা আমরা দেখে নিই। 5 নম্বর পার্থক্যের বিষয় হিসেবে করব প্রভাব। এখানে দেখো মহীভাবক আলোড়নের প্রভাবটা কোথায়, মানে কি প্রভাব লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে ভূত্বকের উত্থান বা অবনমন ঘটে। মহীভাবক আলোড়ন সংঘটিত হলে ভূত্বকের মধ্যে কোনো একটা অংশ সেটা উপরে উঠতেও পারে, আবার নিচে বসে যেতেও পারে। সেই জন্য আমরা লিখলাম ভূত্বকের উত্থান বা অবনমন ঘটে। আর গিরিজনী আলোড়নের প্রভাবে কি হয় না, ভূত্বকের সংনমন ও টান সৃষ্টি হয়। তাহলে ভূত্বকের মধ্যে সংনমন এবং টানের সৃষ্টি হয় এই গিরিজনী আলোড়নের প্রভাবে। আমরা পরবর্তী পার্থক্যের বিষয়ের ক্ষেত্রে লিখব সংকোচন ও প্রসারণ। মহীভাবকের ক্ষেত্রে কি লিখব না, শিলাস্তরের সংকোচন ও প্রসারণ ঘটে না। তাহলে মহীভাবক আলোড়নে শিলাস্তরের সংকোচন প্রসারণ ঘটে না। আর গিরিজনী আলোড়নের ক্ষেত্রে লিখব শিলাস্তরের সংকোচন ও প্রসারণ ঘটে। পরবর্তী পার্থক্যের বিষয় হিসেবে আমরা যেটা করতে পারি সেটা হলো ভূমিরূপ, অর্থাৎ মহীভাবক আলোড়নের ক্ষেত্রে কোন কোন ভূমিরূপ সৃষ্টি হয়। দেখো আমরা এখানে দেখিয়েছি মূলত সিল, মালভূমি, স্তূপ পর্বত, প্রস্থ উপত্যকা, ভৃগুতট প্রভৃতি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় মহীভাবক আলোড়নের প্রভাবে। আর গিরিজনী আলোড়ন, এখানে গিরিজনী মানে গিরি মানে পর্বত, এখান থেকে বোঝাই যাচ্ছে সহজে যে মূলত বিভিন্ন প্রকার ভাঁজ এবং ভঙ্গির পর্বত সৃষ্টি হয় গিরিজনী আলোড়নের প্রভাবে। তাহলে এই ছিল আজকের পার্থক্য, মহীভাবক এবং গিরিজনী আলোড়নের পার্থক্য। তোমরা দেখে নিয়েছো, নিশ্চয়ই বুঝেও নিয়েছো। ব্যাপারটা যতটা সহজ করে বলা সম্ভব ছিল ততটা সহজ করে বলার চেষ্টা করেছি। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলে আসছি পরবর্তীতে নতুন কোনো ক্লাসের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো।